অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে ভাইয়া ভেক্টরের বীজগণিত আপনারা কেন করাচ্ছেন না। ভাইয়া এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইজি একটা টপিক, যেটা তোমরা একদিন অনেক সহজেই পারবা। যারা ফার্স্ট ইয়ারে আছো তাদের কাছে এটা দেখে অনেক কঠিন মনে হতে পারে। সো ভাইয়া একদিন তোমার কাছে এটা অনেক পানি মনে হবে, কারণ স্যাররা এটাই করায়, মেইন টপিকগুলো আসলে করায় না। আর মেইন টপিকগুলাই আমি আগে শেষ করেছি যাতে চ্যাপ্টারের প্রতি তোমাদের বিতৃষ্ণা না আসে। আর সেকেন্ড ইয়ারে যারা আছো তারা অলরেডি জানো ভেক্টরের বীজগণিত কতটা ইজি। সো ভাইয়া বীজগণিতটা আমরা একটু শিখে নেই, চলো। ভাইয়া ভেক্টর বীজগণিত কি? তোমাকে একটা ভেক্টর এভাবে দেয়া থাকবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। সো আমি x1 y1 z1 দিলাম। এখানে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ দ্বারা দিক নির্দেশ করা হয়, যে আই ক্যাপ দ্বারা বোঝায় এক্স অক্ষ, জে ক্যাপ দ্বারা বোঝায় ওয়াই অক্ষ, আর কে ক্যাপ দ্বারা বোঝায় জেড অক্ষ। এগুলো দিক নির্দেশ করে দেয়। সো ভাইয়া এ হচ্ছে একটা এ ভেক্টর। আর একটা বি ভেক্টর আমি দিচ্ছি, সেটা মনে করো x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। সো এরকম তোমাকে দুইটা ভেক্টর দিয়ে দিবে। তাহলে তোমাকে যদি বলা হয় এই দুইটা ভেক্টরের যোগফল কত বা বিয়োগফল কত, খুবই সহজ। যদি যোগফল বের করতে বলে তাহলে কি হবে ভাইয়া? যোগ করে দিবা, বাংলা যোগ। এখানে বাংলা যোগে একটু মজার বিষয় হচ্ছে আই ক্যাপ যেগুলো আছে আই ক্যাপ যোগ হবে, জে ক্যাপ যোগ হবে, কে ক্যাপ যোগ হবে। তাহলে ভাইয়া x1 আর x2 যোগ হয়ে যাবে, আই ক্যাপ কমন। তাহলে এটা হবে x1 প্লাস x2 আই ক্যাপ প্লাস y1 প্লাস y2 জে ক্যাপ প্লাস z1 প্লাস z2 কে ক্যাপ। খুবই সহজ কথা, এগুলো তোমরা সবাই পারবে। পারবে না কোনটা? পারবে না হচ্ছে নদী নৌকা, আপেক্ষিক বেগ। সো এই ক্লাসগুলো অবশ্যই ভালো করে করবা ভাইয়া। এইটা তুমি একদিন পারবেই, কারণ এইটাই তোমাকে টিচাররা বারবার করাবে। একইভাবে তোমাকে যদি বলা হয় এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করো, দ্যাট মিন্স এ ভেক্টর মাইনাস বি ভেক্টর নির্ণয় করতে বললো, এটাও একইভাবে করবা। কিভাবে বিয়োগ করে যেন? বীজগণিত কিভাবে যেন বিয়োগ করে? এই যে নিচে প্লাস আছে, এটা হয়ে যাবে মাইনাস, এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, এই প্লাস হয়ে যাবে মাইনাস, চিহ্ন চেঞ্জ হয়, তাই না? তারপরে আই ক্যাপ থেকে আই ক্যাপ বিয়োগ হবে, তার মানে এখান থেকে আই ক্যাপ কমন নিয়ে x1 থেকে x2টা বিয়োগ হয়ে যাবে, x1 মাইনাস x2 আই ক্যাপ। তারপরে হচ্ছে এখানে বসবে কি ভাইয়া? y1 থেকে y2টা বিয়োগ হয়ে যাবে, তাহলে প্লাস y1 মাইনাস y2 জে ক্যাপ প্লাস z1 মাইনাস z2 কে ক্যাপ। তো এখন তোমরা আমাকে বলো তো দেখি, এখানে যদি আমি x1 y1 z1 x2 y2 z2 এই জায়গাগুলোতে 1 2 3 4 5 6 দিয়ে দিতাম, তোমরা কি যোগ বিয়োগ পারতা না? অফকোর্স পারতা। সো তোমরা এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টরগুলো নির্ণয় করতে পারবা যদি তোমাদের এই ফরম্যাটে দেয়া থাকে। সো আমরা এখন একটা এক্সাম্পলে চলে আসলাম। এখানে দুইটা ভেক্টর দেয়া আছে, এ ভেক্টর আর বি ভেক্টর। সো এই দুইটা ভেক্টরের আমাদের ফার্স্টে বের করতে হবে যোগফল। তাহলে যোগফল কত হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হয় ভাইয়া? দেখো কিভাবে যোগ করে। আই এর সাথে আই যোগ হবে, তার মানে এই আই থেকে একটা আই কমন নিয়ে নিলাম আমরা। 2 আর -4 যোগ করলে কত হয়? 2 এবং -4 যোগ করলে হয় -2। শেষ। এরপরে যে থেকে আমরা যে একটা কমন নিয়ে নিলাম, আমি পরে যোগ করছি। -3 আর +2 যোগ করলে কত হয়? -3 +2 যোগ করলে হয় -1। 1 লিখতে হবে না, 1 যে অলরেডি আছে। তারপরে +5 আর -8 যোগ করলে হয় -3 কি কে ক্যাপ। সো এটাই হচ্ছে আমাদের এ প্লাস বি ভেক্টর। এরপর তোমাকে যদি বলে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কত, ভাইয়া এটার মান কত হবে? দেখো মাইনাস যখন করি আমরা, বি কে যখন মাইনাস করছি, বি এর এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, প্লাস মাইনাস হয়ে যাবে প্লাস, প্লাস হয়ে যাবে মাইনাস, আবার মাইনাস হয়ে যাবে প্লাস। সো এখন দেখো তো 2 আই ক্যাপ আর প্লাস 4 আই ক্যাপ হয়ে যাবে 6 আই ক্যাপ। তারপরে -3 -2 তার মানে -5 জে ক্যাপ, +5 +8 তার মানে +13 কে ক্যাপ। সো আমরা আশা করি এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এগুলো বের করতে পারবো। এখন আমি যেটা শিখাবো সেইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এটা আমার সৃজনশীলে কাজে দিবে। সো এটা ভালো করে দেখবা। দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা ভেক্টর দেওয়া আছে, কি ভেক্টর? এ ভেক্টর সমান 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস 5 কে ক্যাপ। প্রশ্ন হচ্ছে এখান থেকে আমরা মান বের করবো, এটা কিন্তু ভেক্টর ফরম্যাটে দেয়া, আমার মান বের করতে হবে। ভেক্টর ফরম্যাট থেকে ভেক্টরের মান কিভাবে বের করে? মান যখন আমরা বের করি তখন অনেকে এই ভেক্টরকে মডুলাস দিয়ে আটকায় দেয়। মডুলাস দিয়ে আটকানো মানেই মান, আর আমি যেটা করি শুধুমাত্র এ লিখে দিলেও মানই বোঝায়। সো তোমরা শুধুমাত্র এ লিখে দেবে, একটা মডুলাস দেওয়ার দরকার নেই। এটা এই ভেক্টরের মান নির্দেশ করে। মান কিভাবে বের করে ভাইয়া? মান কিভাবে বের করে? এই যে সহগগুলো আছে এদের সিম্পলি স্কোয়ার করে যোগ করে দিবা। দেখো এটা সহগ কত? 2, তাহলে 2 স্কোয়ার প্লাস এটা সহগ কত? 3 স্কোয়ার প্লাস এটা সহগ কত? অনেকেই ভুল করবে, এটা সহগ কিন্তু 5 না, এটা সহগ হচ্ছে -5, তাহলে প্লাস -5 এর হোল স্কোয়ার। তাহলে কত আসে ভাইয়া? √4 + 9 + 25, 4 আর 9 13, 13 আর 25 কত হয় ভাইয়া?
38, আর এটাই হচ্ছে আমার এ ভেক্টরের মান। সো ভেক্টর থেকে মান কিভাবে বের করে আমরা কি বুঝতে পেরেছি? এখন তোমাকে যদি একটা মান দিয়ে দেয়, ভেক্টর বের করতে বলে, আমরা শিখলাম ভেক্টর থেকে মান, এগুলো মাথায় রাখতে হবে, নাহলে সৃজনশীল পারবো না আমরা। এখন তোমাকে যদি মান দিয়ে দেয়, সেই মান থেকে ভেক্টর কিভাবে বের করে সেটা আমাদের জানতে হবে। সো আমরা এখন দেখব মান থেকে ভেক্টর কিভাবে বের করে। এটাও কিন্তু সৃজনশীলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এগুলা কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে রাখতে হবে। দেখো আমাদের এখানে একটা মান দেয়া আছে, একটা বল 100 নিউটন, যেটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল। সো আমাকে বললো এফ ভেক্টরটা কত, ওইটা কিন্তু মান, আমাদের ভেক্টরটা বের করব কিভাবে? ভাইয়া ভেক্টর বের করতে হলে আমার লম্ব উপাংশে ভাগ করতে হবে। অলরেডি আমরা অনেকগুলো টপিক পড়াই যেখানে লম্ব উপাংশ আমরা বের করেছি। দেখতে পাচ্ছ এই 100 এক্স অক্ষের সাথে কত কোণে আছে? 60 ডিগ্রি। তাহলে এর উপাংশ কত হবে? আমি বলছিলাম যেই কোণে আছে সেই কোণের কস মেরে দিতে হবে। তাহলে কস হবে 100 কস 60 ডিগ্রি, আর এদিকে হবে তার লম্ব দিকে হবে 100 সাইন 60 ডিগ্রি। সো এটা ক্যালকুলেট করো, কস 60 এর মান কত ভাইয়া? কস 60 এর মান হচ্ছে হাফ। হাফের সাথে 100 গুণন করলে আমাদের আসে 50 নিউটন, আর এইটা আসবে সাইন 60 এর মান হচ্ছে √3/2, তাহলে এটার উত্তর আসবে 50√3। এখন ভাইয়া আমরা লম্ব উপাংশে ভাগ করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে 50 নিউটন, এটা কাজ করছে কোন দিকে? এক্স অক্ষের পজিটিভ দিকে না নেগেটিভ দিকে? অফকোর্স এটা কাজ করছে এক্স অক্ষের পজিটিভ দিকে, আর এক্স অক্ষের পজিটিভ দিকে কাজ করলে এফ ভেক্টর হবে 50 আই ক্যাপ। যদি নেগেটিভ দিকে কাজ করতো তাহলে লিখতাম -50 আই ক্যাপ। আমরা আগেই বলেছি আই ক্যাপ দ্বারা বোঝায় এক্স অক্ষ। তাহলে এটা কি বোঝাবে বলো তো ভাইয়া? এটা কাজ করছে ওয়াই অক্ষের পজিটিভ দিকে। তাহলে এটা কত হবে ভাইয়া? তোমরা অনেকেই ধরতে পারছো 50√3 জে ক্যাপ। কেন জে ক্যাপ? জে ক্যাপ মানে ওয়াই অক্ষ, প্লাস কেন দিলাম? কারণ ওয়াই অক্ষের পজিটিভ। একইভাবে আমি যদি বলি এটা হচ্ছে এফ, এই এফটা এই বরাবর কাজ করছে। সো দেখো তো এটা এক্স অক্ষ, এখানে এটা কিন্তু ওয়াই অক্ষ। এই কোণটা যদি হয় থিটা, তুমি এফ কে লম্ব উপাংশে ভাগ করবা। লম্ব উপাংশের সিস্টেম কি? যেই দিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। তাহলে এইদিকে হবে এফ কস থিটা, আর তার লম্ব দিকে হবে এফ সাইন থিটা। সো দেখো তো এই এফ কস থিটা কোন দিকে কাজ করছে? এক্স অক্ষের পজিটিভ দিকে। সো এখানে যদি আমি এফ ভেক্টরটা বের করতে চাই তাহলে কত হবে? এফ কস থিটা আই ক্যাপ। আই ক্যাপ কেন? এক্স অক্ষ, প্লাস কেন? কারণ এক্স অক্ষের পজিটিভ দিকে। এখন দেখো তো এফ সাইন থিটাটা কোন দিকে কাজ করছে? ওয়াই অক্ষে, বাট নেগেটিভ দিকে। ওয়াই অক্ষ মানে জে ক্যাপ, নেগেটিভ দিকে মানে মাইনাস জে ক্যাপ। তাহলে এটা হবে মাইনাস এফ সাইন থিটা জে ক্যাপ। সো আশা করি তোমরা মান থেকে ভেক্টর ফরম্যাটে নিতে পারবা, আবার ভেক্টর থেকে মান ফরম্যাটেও নিতে পারবা। এই দুইটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ। ভেক্টর থেকে মান ফরম্যাটে নিলে √স্কয়ার করে, আর মান থেকে ভেক্টর ফরম্যাটে নিলে, এই যে মান থেকে ভেক্টর ফরম্যাটে নিলে তোমার আগে উপাংশে ভাগ করতে হবে, তারপরে আই ক্যাপ জে ক্যাপ দিয়ে দিতে হবে। এখন আমরা শিখব ভেক্টর রাশির গুণন। ভাইয়া ভেক্টর রাশির গুণন দুই ধরনের হয়, একটাকে বলা হয় ডট গুণন বা স্কেলার গুণন, আরেকটাকে বলা হয় ক্রস গুণন বা ভেক্টর গুণন। কেন ডট গুণনকে স্কেলার গুণন বলা হয়? কারণ ভাইয়া দুইটা ভেক্টরের ডট গুণনে আমরা একটা স্কেলার রাশি পাই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আর ডট গুণনে অবশ্যই মাঝখানে একটা ডট দিয়ে দিবে যেন তোমার টিচারের চোখে পড়ে, নাইলে কিন্তু তুমি কাটা খেয়ে যাবা। সিমিলারলি ক্রস গুণন কাকে বলে ভাইয়া? ক্রস গুণনের অপর নাম হচ্ছে ভেক্টর গুণন। কেন এটাকে ভেক্টর গুণন বলা হয়? কারণ দুইটা ভেক্টর রাশির ক্রস গুণনের ফলে আমরা যেই নতুন রাশিটা পাচ্ছি এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। কেমনে বুঝলাম এটা ভেক্টর রাশি? ভাইয়া আমি কিন্তু এখানে এবি সাইন থিটা লিখেই ক্ষান্ত হইনি, সাথে একটা ছোট্ট করে ইটা ক্যাপ লাগিয়ে দিয়েছি, আর ইটা ক্যাপ দ্বারা বোঝাচ্ছি যে কোনো একটা একক ভেক্টর। আর আমরা বলেছিলাম কিন্তু যে যখন কোনো মানের পরে একক ভেক্টর থাকে সেইটা কিন্তু একটা ভেক্টর রাশি মিন করে। যেমন আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরাও কিন্তু এক ধরনের একক ভেক্টর ছিল। সো তারা যখন মানের পরে বসতেছে ওটা কিন্তু আর মান থাকছে না, ওটা হয়ে যাচ্ছে মান ও দিক। যেমন আমি যদি বলি 10 আই ক্যাপ, এটা কিন্তু ভাইয়া ভেক্টর রাশি হয়ে গেছে। কেন? 10 হচ্ছে মান আর আই ক্যাপ দ্বারা বোঝাচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিক। একইভাবে এবি সাইন থিটা হচ্ছে মান আর ইটা ক্যাপ দ্বারা বোঝায় কি? যে কোনো একটা দিক। এটা কোন দিক সেটা আমার জানা নেই, বাট আমরা বুঝে নিব যে ক্রস গুণনের ফলে আমরা যা পাচ্ছি তা হচ্ছে একটা ভেক্টর রাশি, আর ডট গুণনের ফলে আমরা যা পাচ্ছি সেটার সাথে যেহেতু কোনো একক ভেক্টর নেই সেহেতু এটা স্কেলার রাশি। সো আমরা এই সূত্র দুইটা মুখস্থ করে নিব।
এ ডট বি সমান এ বি কস থিটা, এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইটা ক্যাপ। ওকে ভাইয়া, সো চলো আমরা নেক্সট প্রসেসে আগাই। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা সমান্তরাল, আবার এই চিত্রে দেখতে পাচ্ছ এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা পরস্পর লম্ব। সো আমাদের এইটা আঁকার রিজন কি? আমাদের রিজন হচ্ছে আইডেন্টিফাই করা দুইটা ভেক্টর কখন লম্ব কখন সমান্তরাল। সো ভাইয়া চলো আইডেন্টিফাই করে ফেলি। আচ্ছা ভাইয়া, এখানে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? সবাই বুঝতে পারছো, 90 ডিগ্রি। তাহলে এই এর সাথে বি ভেক্টরকে তুমি যদি ডট গুণন করো কত পাবা? আমরা নিশ্চয়ই মুখস্থ করেছিলাম এ ডট বি সমান এ বি কস থিটা, যেখানে এ ভেক্টরটা হচ্ছে ভেক্টর, বি ভেক্টরটাও একটা ভেক্টর, আর এখানে এ কি ভাইয়া? এর উপরে যেহেতু ভেক্টর সাইন নাই, তার মানে এ হচ্ছে একটা মান। মান কেমনে বের করে তোমরা জানো? রুট করে স্কোয়ার করে বের করতে হয়। বি হচ্ছে বি ভেক্টরের মান, আর থিটা হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো এখন আমরা এখানে মনে করো মানগুলো বসিয়ে দিলাম। এ এর মান এ, বি এর মান বি, কস থিটাটা কত ডিগ্রি ভাইয়া? 90 ডিগ্রি। আর তোমরা নিশ্চয়ই সবাই জানো কস 90-র মান হচ্ছে 0, তাহলে এ ডট বি এর মানটা আসে 0। তাহলে বলো তো দেখি ভাইয়া, এই যে দুইটা ভেক্টর এরা পরস্পর কেমন ভাবে আছে? লম্বভাবে আছে। আর লম্বভাবে থাকলে ভেক্টর দ্বয়ের ডট গুণন কত হচ্ছে? 0 হচ্ছে। সেই শর্তটা আমার মুখস্থ রাখতে হবে যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণন হয় 0। সো এইটা কিন্তু লম্ব হওয়ার শর্ত, সবার মুখে মুখে থাকতে হবে। দুইটি ভেক্টর পরস্পর লম্ব হলে তার ডট গুণন হয় 0। এখন আমরা দেখতে পাচ্ছি এই চিত্রে যে এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটা সমান্তরাল ভেক্টর। সো ভাইয়া, আমরা যদি এখানে এ ক্রস বি করি তাহলে কত আসবে? আমরা জানি এ ক্রস বি সমান এ বি সাইন থিটা। থিটার মান কত ডিগ্রি? যেহেতু এরা সমান্তরাল, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখানে 0 ডিগ্রি বসায় দাও, এখানে একটা ইটা ক্যাপ বসিয়ে দাও। ভাইয়া সাইন 0 ডিগ্রির মান কত? 0। 0-র সাথে যা গুণন দাও 0। তাহলে এ ক্রস বি ভেক্টরের মান কত আসতেছে ভাইয়া? 0। আচ্ছা, এ আর বি এখানে কি ছিল? সমান্তরাল ছিল। তাহলে বলো তো ভাইয়া, দুইটি ভেক্টর সমান্তরাল হবার শর্ত কি? খুব সহজেই বলে দিবে, এ ক্রস বি ভেক্টর হবে 0। তাহলে লম্ব হওয়ার শর্ত কি? এ ডট বি 0। সমান্তরাল হওয়ার শর্ত কি? এ ক্রস বি 0। সো আমরা ভেক্টরের গুণন শিখে ফেললাম। এই গুণনটাকে এখন আমরা অ্যাপ্লাই করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এ ভেক্টর দেয়া আছে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং বি ভেক্টর দেয়া আছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। প্রশ্ন হচ্ছে এ ভেক্টর ও বি ভেক্টর এই দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? সো ভাইয়া, যখনই দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলবে খুব সহজভাবে তুমি লিখে দিবা এ ডট বি সমান কি জানো? এ বি কস থিটা, যেখানে এ ভেক্টরটার মান তুমি বসিয়ে দিবা কত ভাইয়া? 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এরপর মাঝখানে একটা ডট দিবে। বি ভেক্টরের মানটা কত ভাইয়া? 2i ক্যাপ প্লাস 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। এরপর ভাইয়া এখানে এই এ এবং বি কি মিন করে? এই এ এবং বি মিন করে এ ভেক্টর এবং বি ভেক্টরের মান। মান কিভাবে বের করে সেটা আমরা আগেই শিখিয়েছি, রুট ওভার অফ করে স্কোয়ার করতে হয়। তাহলে ভাইয়া এ ভেক্টরের মান হবে রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। বি ভেক্টরের মানটা কত হবে? রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার কস থিটা। সো আমরা দেখো এখানে কিভাবে কি করতে হয়। এই লাইন থেকে থিটার মানটা আমাদের বের করতে হবে। সো কিভাবে বের করব? সো চলো দেখা যাক। ভাইয়া এখানে আমি একটা কথা লিখে রেখেছি, যখন আই এর সাথে আই এর ডট গুণন দিচ্ছ সেটা আসবে 1, জে এর সাথে জে ডট গুণন করলে আসে 1, কে এর সাথে কে ডট গুণন করলে আসে 1। কিভাবে আই ডট আই 1 জে ডট জে 1 আসে সেটা আমি এরপরেই দেখাচ্ছি, আপাতত আমার কথা বিশ্বাস করে নাও। আর একটা কথা মাথায় রাখতে হবে, আই এর সাথে আই গুণন যাবে, জে এর সাথে জে গুণন যাবে, কে এর সাথে কে গুণন যায়। সো ভাইয়া এখানে 2i আছে, আই এর সাথে আই গুণন যাবে, তার মানে এই 2i গুণন যাবে। তাহলে 2 দুগুণে 4, আই ডট আই মানে 1। সিমিলারলি প্লাসে মাইনাসে মাইনাস, জে এর সাথে জে গুণন যাবে, তাহলে 3 4 12, জে ডট জে মানে 1। এখন এই পাশে কত হবে? রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে আসবে রুট 20। এখানে আসবে রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার মানে 9, 9 প্লাস 4 দ্যাট মিনস 13 কস থিটা। সো এখান থেকে আমরা থিটাটা বের করব। থিটা কিভাবে বের করা যায়? এখানে থাকে 4 মাইনাস 12, তার মানে মাইনাস 8। তাহলে কস থিটা হচ্ছে
-8, এই -8 এর নিচে আমরা এই রুট ওভারগুলোকে নিয়ে আসতে পারি, তাহলে আসবে √20 × 13। যেহেতু দুইজনই রুটের ভেতর আছে, সো আমরা এক রুটের ভেতর দুইজনকে ঢুকিয়ে দিলাম। সো এখান থেকে তুমি ক্যালকুলেট করে থিটার মানটা বের করে ফেলবা, আর সেটাই হচ্ছে আমাদের ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। সো এই ধরনের ম্যাথ আসলে খুব সিম্পলি করে ফেলতে পারবা। এখন আমরা প্রমাণ করব কেন i.i, j.j, k.k সমান 1, কারণ এটা এমসিকিউতে আসে। চিত্রে আমরা দুইটা অক্ষ এঁকেছি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। ভাইয়া আমরা আগেই বলেছি এক্স অক্ষকে কোন ভেক্টরটা রিপ্রেজেন্ট করে, আই ক্যাপ, ওয়াই অক্ষকে কোন ভেক্টরটা রিপ্রেজেন্ট করে, জে ক্যাপ। সো আমরা বের করতে চাচ্ছি আই ক্যাপ ডট আই ক্যাপ সমান কত। ভাইয়া আই ক্যাপ ডট আই ক্যাপ সমান হবে আই কস থিটা, কারণ আমরা জানি এ ডট বি সমান এ বি কস থিটা, তাহলে আই ডট আই মানে আই কস থিটা। এখানে আই ক্যাপ হচ্ছে একক ভেক্টর, একক ভেক্টরের মান সবসময় 1 হয়। সো এই আই ক্যাপ এর মান মানে এখানে যে মানগুলো বসেছে সেগুলো হবে 1 × 1 কস থিটা, মানে কত ডিগ্রি এখানে দেখো তো ভাইয়া, এই যে এটা আই আবার এটার উপরই আই, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 0 ডিগ্রি। সো এখানে কস থিটার মান হবে 0 ডিগ্রি, তাহলে কস 0 ডিগ্রি মানে 1, তার মানে আই ডট আই মানে 1। একইভাবে জে ডট জে মানেও কত হবে 1, কে ডট কে মানেও কত হবে 1ই হবে, কারণ তারা সমান্তরাল। সমান্তরাল হলে ডট গুণন কত হয় 1 হয়, কারণ থিটার মান হয় 0 ডিগ্রি। এখন আমরা ক্রস গুণন সম্পর্কে ডিটেলস জানবো। ভাইয়ারা ক্রস গুণন কি? ক্রস গুণনের অপর নাম হচ্ছে ভেক্টর গুণন। কেন এটাকে ভেক্টর গুণন বলা হয়? ভাইয়া দুটি ভেক্টরের যেই গুণনে আমরা একটি ভেক্টর রাশি পাই সেই গুণনকে বলা হয় ক্রস গুণন বা ভেক্টর গুণন। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এ হচ্ছে একটা ভেক্টর রাশি, বিও হচ্ছে একটা ভেক্টর রাশি। তাদের এই যে ক্রস গুণনের ফলে আমরা পেলাম কত, আমরা পেলাম এ বি সাইন থিটা ইটা ক্যাপ, যেখানে এ বি সাইন থিটা নির্দেশ করে মান আর ইটা ক্যাপ দ্বারা নির্দেশ করা হয় দিক। সো ভাইয়া দেখতে পাচ্ছ আমরা যেই প্রোডাক্ট বা ফলাফলটা পেলাম এখানে মানও আছে দিকও আছে, আর আমরা আগেই জেনেছি যার মান থাকে এবং দিকও থাকে তাকে বলা হয় ভেক্টর রাশি। সো আমরা দুইটা ভেক্টর রাশির গুণনের ফলে আরেকটা ভেক্টর রাশি পেলাম, এই কারণে এটাকে বলা হয় ভেক্টর গুণন, আর যার অপর নাম ক্রস গুণন। সো ভাইয়া এই ক্রস গুণনে যেহেতু ভেক্টর রাশি পাওয়া যায়, তার মানে এই যে ক্রস গুণনের ফলে আমরা টোটাল নতুন যেই ভেক্টরটা পাবো তার একটা দিক থাকবে, সেই দিকটা কোন বরাবর এইটাই এখন আমরা জানবো। আর এইটা প্রতিটা চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে আমরা টর্ক পড়ব, বলের ভ্রামক পড়ব। সো সেইগুলো সম্পর্কে জানতে হলে ক্রস গুণনের দিক সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার একটা আইডিয়া থাকতে হবে। সো চলো আমরা ক্লিয়ার আইডিয়াটা নিয়ে ফেলি। এই জন্য সবার ডান হাতটা এভাবে মুষ্টিবদ্ধ করা জানতে হবে। সো তোমরা সবাই ডান হাত মুষ্টিবদ্ধ করতে পারো তো? হ্যাঁ ভাইয়া পারি, এটা তো কোনো ব্যাপারই না। এরপর ভাইয়া বোর্ডে আমাদের দেখতে পাচ্ছে একটা চিত্র দেওয়া আছে এ ভেক্টর এবং বি ভেক্টর। আমি চাচ্ছি এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটার দিক কোন দিকে। সো এই যে ডান হাতটা যে আমরা মুষ্টিবদ্ধ করব, এখানে আগে কে আছে, আগে আছে এ, পরে আছে বি। ডান হাতটা মুষ্টিবদ্ধ করব এ থেকে বি এর দিকে, মানে আগে থেকে পরের দিকে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো তো ডান হাতটা মুষ্টিবদ্ধ করব এ থেকে বি এর দিকে। সো দেখো তো আমরা নিশ্চয়ই এ থেকে বি এর থেকে মুষ্টিবদ্ধ করতে বললে অবশ্যই এইভাবে মুষ্টিবদ্ধ করলে আমার বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে, বৃদ্ধাঙ্গুলিটা খাড়া করলে ডিরেক্টলি তোমাদের দিকে দেখাচ্ছে, তার মানে এই বোর্ডের বাইরের দিকে। দ্যাট মিন্স এ ক্রস বি এর দিকটা হবে বোর্ডের বাহিরের দিকে। এবার যদি তোমাকে বলতো বি ক্রস এর দিক কোন দিকে, আমি আগেই বলেছি আগে থেকে পরেরটার দিকে ডান হাতটা মুষ্টিবদ্ধ করব, তার মানে বি থেকে এর দিকে ডান হাতটা মুষ্টিবদ্ধ করব। সো ভাইয়া বি কোথায়, এই যে, এ কোথায়, এই যে, তাহলে বি থেকে এর দিকে যদি তুমি মুষ্টিবদ্ধ করো, দেখো তো বি থেকে এর দিকে আমি এভাবে মুষ্টিবদ্ধ করলাম, বি থেকে এ, তাহলে বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে ভাইয়া, ওই দিকে, মানে বোর্ডের ভেতরের দিকে। দ্যাট মিন্স বি ক্রস এর ডিরেকশনটা হবে বোর্ডের ভেতরের দিকে। ডান হাতের মুষ্টি দিয়েও যারা বুঝো না তাদের জন্য কিন্তু আরেকটা উপায় আছে, সেই উপায়টা হচ্ছে বোতল উপায়। সো তোমরা পরীক্ষার হলে তোমার কাছে একটা বোতল রাখবা, যেই বোতল উপায় দিয়ে এ ক্রস বি বা বি ক্রস এর ডিরেকশনটা বের করতে পারবা। কিভাবে? এই যে দেখো, তুমি তো বোতলের মুখা ঘুরাইতে পারো না? অবশ্যই পারো। সো ভাইয়া
এখানে আগে কে, আগে হচ্ছে এ, পরে কে, পরে হচ্ছে বি। তুমি আগে থেকে পরেরটার দিকে বোতলের মুখাটা ঘুরাবা, আর কিছুই না। দেখো তো এখানে কি আছে, এ, এটা হচ্ছে বি, তাহলে আমি বোতলটা এখানে রাখলাম, রাখার পর এ থেকে বি এর দিকে আমি মুখাটা ঘুরাবো। দেখো তো এ থেকে বি মানে কি, এভাবে ঘুরাতে হবে না ভাইয়া? আচ্ছা ভাইয়া, এভাবে ঘুরালে মুখাটা খুলে আসতেছে, খুলে কোন দিকে আসতেছে? তোমাদের দিকে। দ্যাট মিনস এ ক্রস বি এর ডিরেকশন তোমাদের দিকে। একই কাজ আমরা কি করব, যদি বলে বি ক্রস এর দিকটা কোন দিকে, তাহলে এই যে আমি বোতলের মুখাটাকে লাগিয়ে নিলাম। এখন আমরা এই বোতলের মুখাটা বি থেকে এর দিকে ঘুরাবো, সেখানে রাখলাম, বি থেকে এর দিকে ঘুরাও। ভাইয়া বি থেকে এর দিকে যদি তুমি ঘুরাও, দেখো তো বোতলের মুখাটা আরো টাইট হচ্ছে। দেখো আমি ঘোরাচ্ছি, টাইট হচ্ছে মানে কি, বোতলের মুখটা ভেতরের দিকে ঢুকছে, তার মানে বি ক্রস এর ডিরেকশন ভেতরের দিকে। আমরা ক্রস গুণনের দিক সম্পর্কে ক্লিয়ার আইডিয়াটা পেয়ে গেলাম। এখন আমরা দেখব ক্রস গুণনের ফলে যেই নতুন ভেক্টরটা সৃষ্টি হয়, সেই নতুন ভেক্টরটা কিভাবে বের করতে হয়। তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমি দুইটা ভেক্টর দিয়ে দিয়েছি, এ ভেক্টর এবং বি ভেক্টর। সো এদের ক্রস গুণনের ফলে নতুন যেই ভেক্টরটা সৃষ্টি হবে, সেই নতুন ভেক্টরটাই আমরা এখন বের করব। দ্যাট মিনস এ ক্রস বিটা আমরা বের করব। সো ভাইয়া মজার বিষয় হচ্ছে এ ক্রস বি সমান এ বি সাইন থিটা ইটা ক্যাপ। এই এ বি সাইন থিটা ইটা ক্যাপের ইউজ কিন্তু আমাদের তেমন একটা নেই। তোমাদের ডিরেক্টলি এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়ে দিবে এভাবে, আর বলবে ক্রস গুণন নির্ণয় করো। সো তুমি ঠিক এইভাবেই এই নিয়মটা ফলো করেই ক্রস গুণন নির্ণয় করবে। সো ক্রস গুণন নির্ণয়ের জন্য ম্যাথে আমরা একটা টপিক পড়বো আরও ডিটেলসে। সো আমরা ফিজিক্সে একটু জেনে নেই। এই যে দুইটা খাড়া খাড়া টান দিলাম, এগুলাকে বলা হয় নির্ণায়ক। সো নির্ণায়কের এখানে তোমরা আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ দিয়ে দিবা ফিক্সড। এরপর ভাইয়া কোনটা ক্রস কোনটা বলেছে, এ ক্রস বি বলেছে। সো এই এর যেই সহগগুলো আছে সেটা আগে বসাতে হবে। কত কত আছে ভাইয়া? 2 + 3 - 5। এরপর ভাইয়া কে আছে বি, তাহলে বি এর সহগগুলা তার নিচে বসাবা। এটা সহগ কত? এটা সহগ হচ্ছে 1, এটা সহগ হচ্ছে -2, এটা হচ্ছে +2। বসানো শেষ। এখন তোমাদের এটা বিস্তার করতে হবে। সো এই নির্ণায়কের বিস্তৃতি কিভাবে করে ভাইয়ারা, এখানে দেখছো আই ক্যাপ। তো ফার্স্টে তুমি আই ক্যাপকে এখানে লিখে দিবা। লিখার পর এই আই ক্যাপটা যেই সারি আর যেই কলামে আছে সেই সারি কলাম বাদ হয়ে যাবে। তাহলে দেখো তো এই সারিটা আর এই কলামটা কিন্তু বাদ হয়ে গেল। বাকি থাকলো কয়টা? এই 4টা। এই 4টার মধ্যে এখন আমরা কি করব, এই যে দেখো 3 আর 2 গুণ করব, 3 দুগুণে কত হয়? 6। এরপর মাইনাস দিয়ে এই দুইটা গুণ করব, কত হয় ভাইয়া? -5 × -2, মাইনাসে মাইনাসে প্লাস, 5 দুগুণে 10 হয়ে গেল। এরপর কার পালা? এরপর জে এর পালা। এরপর আমরা মাইনাস জে দিব, কারণ এখন জে এর পালা। সো ভাইয়া যে যেই সারিতে থাকবে সেই সারিটা আর সেই কলামটা বাদ হয়ে যাবে। তাহলে দেখো তো এখন কয়টা আছে সংখ্যা? 1 2 3 4। এখন তুমি এই 2 এর সাথে এইটা গুণ দিবা, এই 5 এর সাথে এইটা গুণ দিবা, কত হয়? 2 দুগুণে 4। সূত্রের মাইনাস, -5 × 1, দ্যাট মিনস -5। যেহেতু দুইটাই ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিলাম। এরপর কার পালা? এরপর পালা হচ্ছে কে ক্যাপের। সো আমরা কে ক্যাপের বেলায় প্লাস দিব, প্লাস কে ক্যাপ। প্লাস কে ক্যাপ দেওয়ার পর কে ক্যাপের সারি, কে ক্যাপের কলাম বাদ হয়ে যাবে, বাকি থাকবে এই 4টা নাম্বার। সো আবারও উপর থেকে গুণন করব, 2 × -2। তাহলে 2 × -2 মানে কত? -4। তারপরে দিতে হয় -3 × 1, তার মানে 3। সো এটা আমরা ক্যালকুলেট করে যে নতুন ভেক্টরটা পাচ্ছি, কত পাচ্ছি? 6 - 10, তার মানে -4 আই ক্যাপ। এটা হচ্ছে -j, আর ভেতরে হবে কত? 4 মাইনাস মাইনাসে +5, দ্যাট মিনস 9। তাহলে -9j ক্যাপ, আর এটা হবে -7k ক্যাপ। আর এই যে প্রোডাক্টটা পেলাম, এইটাই হচ্ছে আমাদের এ ক্রস বি বা নতুন একটি ভেক্টর। সো ভাইয়া এই নির্ণায়কটা তোমরা ম্যাথে অনেক সহজভাবে শিখে যাবা, বারবার প্র্যাকটিস করতে করতে এইগুলো তোমরা পারবা। এখানে একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দেই, এই যে আই ক্যাপ এটা ফার্স্টে প্লাস ধরবা, জে ক্যাপ এটা মাইনাস, কে ক্যাপ এটা প্লাস। তাহলে আমি নির্ণায়কটা আবারও বিস্তৃতি শিখিয়ে দেই। দেখো প্লাস আই ক্যাপ থাকলো, আই ক্যাপের সারি, আই ক্যাপের কলাম বাদ, তারপর 3 × 2 -5 × -2, আর এই দুইটার মাঝে একটা মাইনাস দিতে হবে। তাহলে -5 - 2 মানে কত? +10, আর 3 দুগুণে 6, 6 - 10। ওকে গেল। এরপর কি ভাই? মাইনাস জে, সারি কলাম বাদ। তাহলে
কি থাকবে, এই যে 4টা নাম্বার, এই 4টা নাম্বার সেম, 2 দুগুণে 4, তারপর দিতে হবে মাইনাস, প্রত্যেকটা গুণনের পর মাইনাস, মাইনাস দেওয়ার পর -5 × 1, তার মানে -5, তাহলে -5। এরপর কে এর পালা, ভাই কেটা কি ভাই প্লাস, প্লাস কে, কলাম সারি বাদ, 2 × -2 মানে -4, তারপরে দিতে হবে মাইনাস, প্রতিটা গুণনের পর মাইনাস, 3 × 1 মানে 3। সেটা ক্যালকুলেট করে আমরা এই যে a ভেক্টর ইনটু b ভেক্টরের মানটা পেয়ে গেলাম। ক্রস গুণনের এই প্রবলেমটি অনেক কমন একটি প্রবলেম, সো আমরা এখন এটা সলভ করব। ভাইয়ারা দেখতে পাচ্ছ এখানে দুইটা ভেক্টর দিয়ে দিছে, a ভেক্টর এবং b ভেক্টর। বললো a ভেক্টর ও b ভেক্টর যেই তলে অবস্থিত সেই তলের উপর লম্ব একক ভেক্টর বের করো। সো ভাই আমরা সমান্তরাল একক ভেক্টর বের করা শিখছি, যোগ করে তার মান দ্বারা ভাগ করছি, তাই না? লম্ব একক ভেক্টর কিভাবে বের করব? ভাইয়ারা আমাদের যে ভেক্টরগুলো দেয়া থাকবে তাদের ক্রস গুণন করব। ক্রস গুণনের ফলে আমরা যেই নতুন ভেক্টরটা পাবো তার একক ভেক্টরই হবে ওই তলের লম্ব একক ভেক্টর। সো চলো অঙ্কটা করলে আরো ক্লিয়ার হয়ে যাবা। সো আমাদের যেই দুইটা ভেক্টর দেওয়া আছে তাদের ক্রস গুণন করব, a ক্রস b। ক্রস গুণন কেমনে করে জানো বলছিলাম, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। ওকে, এটা মনে মনে এটা প্লাস মাইনাস প্লাস। এবার মানগুলো বসাও, i এর সহগ কত 3, j এর সহগ কত 1, k এর সহগ কত ভাইয়া -2। সিমিলারলি এখানে সহগ কত 1 -3 4। এবার বিস্তৃতি করো, বিস্তৃতি কিভাবে করে, তাহলে ফার্স্টে i ক্যাপ থাকবে, i ক্যাপ যখন থাকবে i ক্যাপের সারি i ক্যাপের কলাম বাদ হয়ে গেল, তাহলে এই 4টা নাম্বার আছে, 4 × 1 মানে কত ভাইয়া 4, গুণনের পর মাইনাস দিতে হয়, দেওয়ার পর আমরা কি করব -2 × -3, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, তাহলে +6, সেইভাবে লিখে দিলাম। এরপর দিতে হয় কি জানো ভাইয়া -j ক্যাপ, -j ক্যাপ দিয়ে কি করব, এই j এর কলাম j এর সারি বাদ, তাহলে এই 4টা নাম্বার আছে। সো এই 4টা নাম্বার কিভাবে করব, 3 × 4 = 12, গুণনের পর মাইনাস, -2 × 1 তার মানে কি ভাই -2, যেহেতু -2 আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে -2 লিখে দিচ্ছি। এরপর কার পালা, k এর পালা, তাহলে আমি লিখব +k ক্যাপ। কেন +k ক্যাপ, প্লাস মাইনাস প্লাস এভাবে যেতে হয়। +k ক্যাপের বেলায় কলাম সারি বাদ, তাহলে এই 4টা নাম্বার আছে। সো এই 4টা নাম্বার কিভাবে করব, 3 × -3 তার মানে -9, গুণনের পর মাইনাস দিতে হবে, 1 × 1 মানে 1, তাহলে টোটাল কত আসতেছে ভাইয়ারা 4 - 6 মানে -2 i ক্যাপ। এখানে কত আসে 12, মাইনাসে মাইনাসে +2, দ্যাট মিন্স 14 j ক্যাপ। তাহলে এটা মাইনাসের 14 j ক্যাপ থাকবে, হিসাব করে মিলিয়ে দেখবা। আর এখানে থাকবে হচ্ছে -10, মাইনাসে প্লাসে -10 k ক্যাপ। সো এই যে আমরা যেটা পেলাম এটাই হচ্ছে আমাদের a ভেক্টর ক্রস b ভেক্টর। সো আমরা ভেক্টরটা পেয়ে গেলাম, আমাদের লম্ব একক ভেক্টর বের করতে হবে। সো লম্ব একক ভেক্টর কিভাবে বের করব, বা ক্রস গুণনে আমরা যেটা পেলাম ওইটাকে তারই মান দ্বারা ভাগ করে দিব। ওকে, সো কিভাবে আমরা লম্ব একক ভেক্টরকে ইটা ক্যাপ দ্বারা প্রকাশ করি। তো ভাইয়া ভেক্টরটা কত, ভেক্টরটা হচ্ছে a ক্রস b, টোটালটা, এটাকে এটার মান দ্বারা ভাগ করব। মান মানে কি, মডুলাস, আমরা আগেই শিখেছি। সো ভাগ করে দাও, তাহলে বলো তো ভাইয়া a ক্রস b টা কত, a ক্রস b হচ্ছে -2 i ক্যাপ -14 j ক্যাপ -10 k ক্যাপ। সো এটার মান কত হবে, √2² -2² +-14² +-10²। এটা ক্যালকুলেট করলে তুমি দেখবে -2 i ক্যাপ -14 j ক্যাপ -10 k ক্যাপ ডিভাইডেড বাই √300। সো এটাই আমাদের অ্যান্সার হতে পারতো, কিন্তু অ্যান্সার না কেন, কারণ এই a ক্রস b তোমাদের কি বোর্ডে এঁকে দিয়েছে না। তাহলে এটা দিক কয়টা হতে পারে, দুইটা, হয় বাইরের দিকে নয় ভেতরের দিকে। যেহেতু দিক দুইটা হতে পারে, সো এখানে আমরা প্লাস মাইনাস দিব, প্লাস মাইনাস লাস্ট পর্যন্ত থাকবে। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ভাইয়ারা আমরা ক্রস গুণন শিখে ফেললাম, ক্রস গুণনের ফলে আমরা যেই নতুন ভেক্টরটা পাবো তার মান আমরা বের করতে শিখলাম, তার একক ভেক্টরও আমরা বের করতে শিখলাম। এখন আমরা শিখব লম্ব ও সমান্তরাল হবার শর্ত। বোর্ডে আমরা দুইটা কথা লিখে রেখেছি, a ডট b সমান 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব, যা তোমরা আগেও জেনেছো, আর a ক্রস b সমান 0 হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। তোমাকে দুইটি ভেক্টর দিয়ে বলবে এখানে ভেক্টরগুলো লম্ব নাকি সমান্তরাল। সো ভাইয়া তুমি ডট গুণন করবা, যদি 0 আসে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে, তুমি ক্রস গুণন করবা, তা যদি 0 আসে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল হবে। সো চলো এই দুইটা শর্ত দিয়ে কিছু ম্যাথ করা যাক। বোর্ডে চমৎকার একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, দুইটি ভেক্টর দিয়ে দিয়েছে, a ভেক্টর এবং b ভেক্টর। a ভেক্টর বলে দিয়েছে 2i ক্যাপ +3j ক্যাপ
মাইনাস 5k ক্যাপ, বি ভেক্টর হলো mi ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 10k ক্যাপ। তো প্রশ্ন হলো m এর মান কত হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে। সো যখনই আমাদের এমন কিছু বলবে যে একটা মান মিসিং, এটা কত হলে ভেক্টর দ্বয় লম্ব হবে, তখনই আমরা জানি লম্ব হবার শর্তটা কি। আমরা জানি শর্ত মতে মানে লম্ব হওয়ার শর্তটা কি, a ডট বি সমান কত হয়, 0 হয়। সো ভাইয়া এ ভেক্টরটা বসিয়ে দাও, এ ভেক্টরটা হচ্ছে 2i প্লাস 3j মাইনাস 5k, এরপর ডট স্পষ্ট করে দিতে হবে। বি ভেক্টরটা কত ভাইয়া, mi প্লাস 2j প্লাস 10k সমান 0। এখন তুমি নিশ্চয়ই ডট গুণন করতে পারো। কিভাবে ভাইয়া, i এর সাথে i যায়, 2i ইন্টু mi, i ডট করলে হয় 1, তাহলে 2 ইন্টু m মানে 2m গেল, প্লাসে প্লাসে প্লাস, 3 দুগুণে 6, যে ডট যে করলে 1 হয়ে যায়, দরকার নেই। প্লাসে মাইনাসে মাইনাস, 5 10 50, একইভাবে কে ডট কে করলে 1 হয়ে যায়, এটা আমরা এর আগেই শিখেছি। সমান কত হয়, 0। সো এই সমীকরণটা সমাধান করে তুমি কি m এর মান বের করতে পারবা না? m এর মান কত হবে ভাইয়া, তোমরা দেখতেই পাচ্ছ m এর মান হবে 22, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। লম্ব হবার শর্ত দিয়ে আমরা একটি ম্যাথ করে ফেললাম। এখন আমরা সমান্তরাল হবার শর্ত দিয়ে একটা ম্যাথ করব। প্রশ্নে আমাদের পি ভেক্টর এবং কিউ ভেক্টর নামে দুইটি ভেক্টর দিয়েছে, যেখানে এমটা মিসিং। সো আমাদের প্রশ্নে বলল যে ভেক্টর দ্বয় সমান্তরাল হলে এম এর মানটা কত। আমরা নিশ্চয়ই জানি ভেক্টর দ্বয় সমান্তরাল হলে পি ক্রস কিউ ভেক্টর সমান হবে 0। সো আমরা এখন আগে পি ক্রস কিউ ভেক্টরটা বের করব। সো পি ক্রস কিউ ভেক্টর কীভাবে বের করে সেটা আমরা কিন্তু শিখেছি। কীভাবে ভাইয়া, নির্ণায়কের মাধ্যমে i ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, কে দিতে হবে না, তারপরে সহগগুলো বসাও, 2m মাইনাস 3, 2m মাইনাস 3, এখানে সহগ কত, 10 মাইনাস 5 মাইনাস 15। এবার তুমি বিস্তার করো। বিস্তার কিভাবে করে, i ক্যাপ কমন থাকলো প্লাসের, তারপরে এই কলাম এই সারি বাদ, তাহলে m ইন্টু মাইনাস 15, তাহলে মাইনাস 15m গুণনের পর মাইনাস দিতে হয়, মাইনাস 3 ইন্টু মাইনাস 5, মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 15। এরপর দিতে হয় ভাইয়া মাইনাস জে, মাইনাস জে এর বেলায় এই কলাম এই সারিটা বাদ, তাহলে 2 ইন্টু মাইনাস 15, তার মানে মাইনাস 30 গুণনের পর মাইনাস, মাইনাস 3 ইন্টু 10, তার মানে হচ্ছে মাইনাস 30। সো যেহেতু দুইবার মাইনাস, সো আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস 30 লিখে দিচ্ছি। এরপর বাকি আছে কে, তাহলে প্লাস কে ক্যাপটা কত হবে ভাইয়া, ক্যাপ না দিলেও চলে, সমস্যা নেই, এই কলাম এই সারি বাদ, তাহলে 2 ইন্টু মাইনাস 5, তার মানে মাইনাস 10, এরপরে মাইনাস দিলে m ইন্টু 10 মানে 10m। এখন ভাই এটা ক্যালকুলেট করতে আমরা পারি, কিন্তু কত হয় আমরা একটু সুন্দর করে করে ফেলি। তাহলে পি ক্রস কিউ যে ভেক্টরটা সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে i ক্যাপ মাইনাস 15 মাইনাস 15m, এরপরে মাইনাস কত হয় ভাইয়া, মাইনাসে মাইনাসে প্লাস 30, প্লাস 30 মাইনাস 30 মানে 0, 0 ইন্টু জে মানে 0, তো আমাদের এই মাঝখানেরটা লাগতেছে না। পরেরটা কত হচ্ছে ভাইয়া, প্লাস কে ক্যাপ মাইনাস 10 মাইনাস 10m। সো এখান থেকে আমরা কিভাবে m এর মানটা বের করব, আমরা অলরেডি জানি p এবং q এই দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল, সমান্তরাল হলে তাদের ক্রস গুণনটা হবে 0। সো ভাইয়া এইটা সমান সমান যদি আমরা 0 লিখি, ছোটবেলায় আমরা সহগ সমীকৃত পড়েছিলাম ভাইয়া, এই i ক্যাপের সহগ কত, এইটা, এখানেও কিন্তু তুমি লিখতে পারো 0 i ক্যাপ, তাহলে এখানে i ক্যাপের সহগ কত, 0, তাহলে ভাই এইটা সমান 0, ভাইয়া এইটা সমান যদি 0 হয় m এর মানটা কত, তাহলে মাইনাস 15 মাইনাস 15m সমান 0, সহগ সমীকৃত করে পেলাম। তাহলে m এর মানটা আসবে কত ভাইয়া, এই মাইনাসটা ওই সাইডে গেলে প্লাস 15 হয়ে যাবে, m এর মান আসবে -1। একইভাবে তুমি এটাও করতে পারো, এখান থেকেও তুমি লিখতে পারবা -10 মাইনাস 10m সমান হচ্ছে 0, তাহলে m এর মান কত আসবে ভাইয়া, m এর মান আসবে -1। সো m এর মানটা এখানে -1। লম্ব হলে খুব সহজেই আমরা m এর মানটা বের করতে পারি, বাট সমান্তরাল হলে m এর মানটা বের করতে অনেকটা বড় হয়ে যায়। সো এটা এমসিকিউতে আসলে আমরা কি খাতায় করব, অবশ্যই না। সো সেই জন্য ইয়াসিন ভাইয়া তোমাদের চুটকির মাধ্যমে একটি শর্টকাট শিখিয়ে দিবে। শর্টকাটই হচ্ছে দুইটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাদের সহগগুলোর অনুপাত সমান হবে। সো ভাইয়া আমাদের বলেই দিয়েছে পি ভেক্টর কিউ ভেক্টর পরস্পর সমান্তরাল, তাহলে তাদের সহগগুলোর অনুপাত সমান হবে। তার মানে এই যে i এর সহগ কত 2, এখানে i এর সহগ কত 10, সো আমরা লিখতে পারি
2/10 যা হবে এই যে সহগ কত ভাইয়া m, এই যে সহগ কত -5, তাহলে m/-5 তা হবে সমান এই k এর সহগ কত -3, এই k এর সহগ কত -15, তার মানে -3/-15 তাই হবে। সো ভাইয়া এখান থেকে এই অংশটা নিয়ে কাজ করলেও তুমি m এর মান -1 পাবা, অথবা এই অংশটা নিয়ে কাজ করলেও m এর মানটা -1ই পাবা। সো এটা হচ্ছে তোমাদের এমসিকিউ এর জন্য। বাট আমাদের যদি গ নাম্বার প্রশ্নে আসে অবশ্যই আমরা এই পদ্ধতি অবলম্বন করতে পারবো না। সো তোমাদের অবশ্যই বড় অঙ্কটা শিখতে হবে। সো ভাইয়ারা ভেক্টর চ্যাপ্টারের সবার লাস্টের টপিকটা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। এখান থেকে এইচএসসিতে খুবই 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 কম পরিমাণে আসে, বাট ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু কয়েকটা জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকেই আসে। সো ভাইয়ারা এই টপিকটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সো চলো শুরু করা যাক। ভাইয়ারা তোমরা নিশ্চয়ই জানো ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরে এই যে ত্রিভুজ আকৃতির উল্টো ত্রিভুজ আকৃতির যে চিহ্নটা দিয়েছি এটার নাম হচ্ছে ন্যাবলা। এই ন্যাবলাকে কিভাবে প্রকাশ করা হয়? del/del x i ক্যাপ প্লাস del/del y j ক্যাপ প্লাস del/del z k ক্যাপ। এই ন্যাবলাকে বলা হচ্ছে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর। সো এটা কি ভাইয়া? অপারেটর বলতে কি বোঝায়? আচ্ছা 2 + 2 কত হয়? 4। তার মানে এখানে যে প্লাসটা ছিল এই প্লাসটা হচ্ছে একটা অপারেটর। সিমিলারলি 4 - 2 এখানে মাইনাসও কি একটা অপারেটর। সো গুণ কি একটা অপারেটর, ভাগও কি একটা অপারেটর। সিমিলারলি ডিফারেন্সিয়েশনের জন্য ভেক্টরে আমরা যে অপারেটরটা ইউজ করি এটাকে বলা হয় ন্যাবলা। এই অপারেটরের চিহ্নটা তোমরা সবাই মুখস্থ রাখবা, del/del x i ক্যাপ প্লাস del/del y j ক্যাপ প্লাস del/del z k ক্যাপ। এরপর আসি আমরা স্কেলার ফিল্ড কি। ভাইয়ারা আমি সুন্দর করে সংজ্ঞাটা এখানে লিখে দিয়েছি। রুমের বিভিন্ন বিন্দুর টেম্পারেচারকে যদি আমরা ইকুয়েশন দিয়ে প্রকাশ করি তাহলে আমরা যেই ফিল্ডটা পাই ওইটাকে বলা হচ্ছে স্কেলার ফিল্ড। তার মানে তাপমাত্রা কি ভাইয়া? স্কেলার রাশি। সো সেই স্কেলার রাশিকে আমরা যদি ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করি তাহলে সেটাকে বলবো আমরা স্কেলার ফিল্ড। এটা সম্পর্কে আমাদের আরও ডিটেলস আমরা হায়ার ক্লাসে জানবো। সো এখানে এতটুকুই জাস্ট আমাদের মুখস্থ রাখতে হবে। এরপর চলে আসি ভেক্টর ফিল্ড কাকে বলে। ভাইয়া বাতাসের ভ্যালোসিটি কোন বিন্দুতে কত, কারণ আমরা জানি সকল বিন্দুতে সমান ভ্যালোসিটি নাও থাকতে পারে, সেইটাকে আমরা যদি ইকুয়েশন মাধ্যমে প্রকাশ করি তাহলে ওই ইকুয়েশনকে বলবো আমরা ভেক্টর ফিল্ড। তার মানে বিভিন্ন বিন্দুর ভেক্টর রাশিকে আমরা যদি ইকুয়েশন দ্বারা এক্সপ্রেস করি তাহলে ওইটাকে বলছি আমরা ভেক্টর ফিল্ড। আপাতত আমরা এতটুকুই জানবো। এরপর আমরা চলে আসি ম্যাথমেটিক্স সাইডে। সো ম্যাথমেটিক্স সাইডে এখানে দুইটা জিনিস পড়তে হবে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর একটা হলো ডাইভারজেন্স। গ্রেডিয়েন্ট বলতে কি বোঝায়? ভাইয়া খুব সহজভাবে বলছি, তোমার হাতে একটা রাশি দেয়া থাকবে। এখানে আমি এরকম একটা রাশি রেখেছি, XYZ রিলেটেড একটা রাশি থাকবে। ধরো x² - 2yz এরকম একটা রাশি আছে। সো এই রাশিটার যদি তোমাকে বলে গ্রেডিয়েন্ট বের করতে তাহলে তুমি সুন্দর করে লিখবা গ্রেডিয়েন্ট অফ ওই রাশি মানে ফাই। আর গ্রেডিয়েন্ট অফ ফাই দ্বারা বোঝায় ওই রাশিটাকে তুমি ন্যাবলা দ্বারা গুণ করে দিবা। সো ন্যাবলা ফাই আমি পরবর্তী লাইনেই লিখেছি। সো এখন ওই ন্যাবলার সাথে যদি তুমি গুণ দিয়ে দাও, ন্যাবলা মানে কি ভাই? এই পুরোটা। তাহলে এই যে ফাইটা যাকে তুমি গুণ দিচ্ছ ফাইটা কি প্রত্যেকটার সাথে বাংলা গুণন হয়ে যাবে না? সো দেখো তো del/del x ফাই, del/del y ফাই, del/del z ফাই, i ক্যাপ j ক্যাপ k ক্যাপ তো থাকতেছি। তার মানে এই ফাইটাকে আমরা এইভাবে গুণ করে দেব, তাইলেই সেটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ ফাই। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, গ্রেডিয়েন্ট কিন্তু আমরা অলওয়েজ স্কেলার রাশিরই করি। এখানে যে ফাইটা আছে এখানে কিন্তু কোনো i ক্যাপ j ক্যাপ k ক্যাপ নাই। সো এটা একটা জাস্ট স্কেলার ফিল্ড যাকে আমরা গ্রেডিয়েন্ট করে ভেক্টর ফিল্ডে রূপান্তর করলাম। এরপর ভাইয়া তোমাকে যদি বলা হয় কোনো একটা রাশির ডাইভারজেন্স বের করো, তোমার খালি মাথায় রাখতে হবে ওই রাশিটা কিন্তু ভেক্টর রাশিই দিয়ে থাকবে। যেমন দেখো পরবর্তী লাইনে আমরা লিখছি এখানে xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ কি একটা ভেক্টর রাশি, এর ডাইভারজেন্স বের করতে বলছে। এটা নাম আমি দিলাম ভি ভেক্টর। তাহলে এটা ডাইভারজেন্স হচ্ছে ডাইভারজেন্স অফ ভি। ডাইভারজেন্স অফ ভি মানে কি? ন্যাবলার সাথে যে ভেক্টরটা দিছে ওইটা ডট গুণন করবা। আবার বলছি ডাইভারজেন্স মানে কি? ন্যাবলার সাথে ভেক্টরের ডট গুণন। গ্রেডিয়েন্ট মানে কি? গ্রেডিয়েন্ট মানে হচ্ছে স্কেলার যে রাশিটা দিল ওইটার সাথে বাংলা গুণন। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে ন্যাবলা হচ্ছে এটা, ডট দিয়ে আমি ওই রাশিটাকে গুণন করে দিলাম। সো ভাইয়া খুব সহজভাবে আমি সামারাইজটা টানি। যদি তোমাকে বলা হয় কোনো একটা রাশির গ্রেডিয়েন্ট বের করতে, ওই রাশিটা তোমাকে দেওয়া থাকবে। গ্রেডিয়েন্ট বের করতে বললে ন্যাবলার সাথে বাংলা গুণন দিয়ে দিবা। এরপর তোমাকে যদি বলা হয় কোনো একটা ভেক্টরের ডাইভারজেন্স বের করতে, তাহলে ন্যাবলার সাথে ওই ভেক্টরটার ডট গুণন দিয়ে দিবা। আর ডট গুণন বা বাংলা গুণন এটা আমরা জানি, তারপর আমরা এর পরের অঙ্কটায় ইমপ্লিমেন্ট করব। সো ভাইয়ারা এখন আমরা একটা ম্যাথ করব। এই ম্যাথটা করলে তুমি গ্রেডিয়েন্ট সম্পর্কে যে কোনো ধরনের ম্যাথ তুমি পারবা। সো ভাইয়া আমরা এখানে দেখতে পাচ্ছ
একটা রাশি দিছি ফাই 2x z⁴ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। ভাই এই রাশিতে কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ কি আছে? নাই। তার মানে এই রাশিটা কি একটা স্কেলার রাশি। সো আমাদের এই রাশিটা দিয়ে বলল যে 2 - 2 - 1 বিন্দুতে গ্রেডিয়েন্ট অফ ফাই কত। সো তুমি সুন্দর করে লিখবা, আমরা জানি গ্রেড অফ ফাই মানে কি ভাইয়া, ন্যাবলার সাথে ফাইকে তুমি বাংলা গুণন দিবা। সো এখন ন্যাবলাকে লিখে দাও। ন্যাবলা মানে কি ভাইয়া, তুমি মুখস্থ লিখবা এটা, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। ওকে ভাইয়া। আচ্ছা, আমরা যদি ফাইকে বাংলা গুণন দেই তাহলে ফাই কি প্রত্যেকটার সাথে গুণ হয়ে যাবে না? সো আমি একেবারে গুণ দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি ফাই ফাই ফাই। এবার তোমাদের কাজ হচ্ছে এই ফাইয়ের ভ্যালুটা এখানে বসানো। ভাইয়া ফাইয়ের ভ্যালুটা কি দিছে না অঙ্কে? তোমরা দেখো এই যে ফাইয়ের ভ্যালু এখানে দিছে। সো তুমি ফাইয়ের ভ্যালুটা বসিয়ে দাও। ডেল বাই ডেল এক্স এখানে থাকবে, তাই তো? ফাই কত ভাইয়া? ফাই হচ্ছে 2x z⁴ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এখন দেখো ফাইয়ের ভ্যালুটা বসালাম, আই ক্যাপ আছে দিয়ে দাও আই ক্যাপ প্লাস একইভাবে প্রত্যেকটা জায়গায় ফাইয়ের ভ্যালু বসাও। ডেল বাই ডেল ওয়াই 2x z⁴ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এটা কি আছে ভাইয়া? জে ক্যাপ আছে। এরপর ডেল বাই ডেল জেড, ফাইয়ের ভ্যালুটা কত? একই ভ্যালু 2x z⁴ মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, এখানে কি ক্যাপ আছে ভাই? কে ক্যাপ। সো এটা আমরা সবাই বসাতে পারবো। আমরা বীজগণিতে যত বেশি বাঁকা এগুলো তত তাড়াতাড়ি করতে পারবো। আমরা কিন্তু ডিফারেন্সিয়েশনের সূত্র জানি। সূত্রটা কি আমি তোমাদের একটু রিমাইন্ডার করে দিচ্ছি। ডি বাই ডি এক্স x⁴n, এটা মানে কত? n x⁻n-1। এখন এখানে যে একটু কার্ভ আকারে ডেল দেখতেছো না, যেটাকে আমি ডেল বাই ডেল এক্স বলছি, এটাকে বলা হয় আংশিক অন্তরীকরণ। আংশিক অন্তরীকরণ মানে কি? খুবই সিম্পল। এখানে কি আছে বলো তো নিচে? এখানে নিচে কি আছে? এক্স আছে। তার মানে সে শুধু এক্সকেই অন্তরীকরণ করবে, বাকি সবাইকে রেখে দিবে। একইভাবে এখানে কি আছে? ওয়াই। তার মানে সে শুধু ওয়াইকেই অন্তরীকরণ করবে, বাকি সবাইকে যার মতো যে ছিল তার মতো তাকে রেখে দিবে। একইভাবে এখানে জেড আছে, তার মানে শুধুমাত্র সে জেডকে অন্তরীকরণ করবে, বাকি সব সেম। এখন দেখো আমি একটা করে দেখাচ্ছি। ডেল বাই ডেল এক্স এইটা, তাই না ভাইয়া? এখন বলো তো ভাইয়া, আমি কি এটাকে এভাবে লিখতে পারি না? ডেল বাই ডেল এক্স 2x z⁴ মাইনাস ডেল বাই ডেল এক্স এক্স স্কোয়ার ওয়াই, এই পুরোটাকে একটা ব্র্যাকেট দিয়ে এটার সাথে কে আছে? আই ক্যাপ আছে। তোমরা সিমিলারলি একই কাজ করবা। আমি দুইটা করে দিচ্ছি। ডেল বাই ডেল ওয়াই কে আছে ভাই এখানে? 2x z⁴ ডেল বাই ডেল ওয়াই এক্স স্কোয়ার ওয়াই, এই দুইটাকে ব্র্যাকেট আটকে আমি এখানে দিয়ে দিচ্ছি জে ক্যাপ। সিমিলারলি তোমরা জেডের জন্য একই কাজ করবা। ডেল বাই ডেল জেড 2x z⁴ মাইনাস ডেল বাই ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই, পুরোটাকে আটকিয়ে কে ক্যাপ দিয়ে দিবা। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারছি। এখন দেখো এখানে কে আছে? এক্স। তার মানে সে কাকে ডিফারেন্সিয়েশন করবে? শুধুমাত্র এক্সকে। তাহলে শুধুমাত্র এক্সকে রেখে বাকি সবগুলোকে বাহিরে পাঠিয়ে দিবে। তাহলে ভাই বলো তো, বাকি যদি 2z⁴ কে বাহিরে পাঠিয়ে দেয়, ডেল এক্স বাই ডেল এক্স মানে কত? 1। তার মানে এখানে 2z⁴ থাকলো। একইভাবে এটা করো। এই যে দেখো এখানে ওয়াইকে সে বাহিরে পাঠিয়ে দিবে। সো ওয়াইকে আমি চাইলে এখানে বাহিরে লিখতে পারি, এক্স স্কোয়ারকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে সেটা হয় 2x, এই সূত্র অনুসারে। তাহলে এখানে পড়ে থাকবে 2xy, এটা কত ক্যাপ? আই ক্যাপ। একইভাবে তোমরা এখানে খেয়াল করো, এটা কে ভাইয়া? ওয়াই। এখানে কি ওয়াই আছে? নাই। যদি এখানে ওয়াই না থাকে তাহলে এখানে সে কাউকেই ডিফারেন্সিয়েশন করতে পারছে না। তার মানে এটা কিন্তু তার জন্য এটা কনস্ট্যান্ট, আর আমরা জানি কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় 0। তাহলে এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 মাইনাস এটা কত হচ্ছে দেখো, ওয়াইকে ধরবে। তাহলে এক্স স্কোয়ারকে সে বাহিরে পাঠিয়ে দিল। এক্স স্কোয়ার যদি বাহিরে চলে আসে, ডেল ওয়াই বাই ডেল ওয়াই মানে কত? 1। তার মানে এখানে 0 মাইনাস এক্স স্কোয়ার, আমি চাইলে এরকম ব্র্যাকেট দিয়ে জে ক্যাপ লিখতে পারি। একইভাবে এখানেও তুমি একটা কিছু পাবা এরকম দিয়ে কে ক্যাপ। ওকে ভাইয়া, সো আমাদের কিন্তু ডিফারেন্সিয়েশন করাটা কমপ্লিট। এখন খালি আমরা একটু সাজিয়ে লিখবো। সাজিয়ে লিখলে কত হয়, আমি পুরোটা যেহেতু করিনি, তোমরা আমার সাথে অবশ্যই মিলিয়ে নিবে। সো ভাইয়ারা, আলটিমেটলি আমরা লাস্ট রেজাল্ট পাবো এইটা, গ্রেডিয়েন্ট অফ ফাই। তোমরা অবশ্যই এই পুরোটাকে কমপ্লিট করে তোমরা মিলিয়ে নিবা। এখনও কিন্তু আমাদের রেজাল্ট হয়নি, কারণ আমাদের বলে দিয়েছে কত বিন্দুতে এটা বের করতে? 2 - 2 - 1। আচ্ছা ভাইয়া, এই বিন্দু প্রথমটা কি মিন করে? এক্স, এটা কি মিন করে? ওয়াই, এটা কি মিন করে? জেড। এখন তোমার কাজ কি? খালি তোমার কাজ হচ্ছে এইটাই বলবা, 2 - 2 - 1 বিন্দুতে কি বের করতে হবে? গ্রেডিয়েন্ট ফাই। গ্রেডিয়েন্ট অফ ফাই। খালি কি করবা? এক্সের জায়গায় বসাবা 2,
y এর জায়গায় -2, z এর জায়গায় -1, তাহলে তুমি অ্যান্সারটা পাচ্ছ 10i ক্যাপ -4j ক্যাপ -16k ক্যাপ। এখানে আমরা z এর জায়গায় -1 বসালাম, x এর জায়গায় 2 বসালাম, y এর জায়গায় -2 বসালাম, তারপরে প্লাস মাইনাস ক্যালকুলেট করে আমাদের এটা পড়ে থাকবে, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো দেখো আমাদের হাতে কি ছিল, আমাদের হাতে ছিল একটা স্কেলার ফিল্ড মানে ফাই। এটার যখন আমরা গ্রেডিয়েন্ট বের করলাম তখন আমরা কি পেলাম ভাইয়া, একটা ভেক্টর রাশি পেলাম বা একটা ভেক্টর ফিল্ড পেলাম। সো আমরা গ্রেডিয়েন্টের মাধ্যমে একটা স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ডে প্রকাশ করতে পারি। সো তোমাদের কাজ হচ্ছে তোমাদের বইয়ে যে কোনো একটা গ্রেডিয়েন্টের ম্যাথ প্র্যাকটিস করা, তাহলেই হয়ে যাবে, ইটস নট এ বিগ ডিল। সো এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখো, আমাদের একটা রাশি দিচ্ছে, এই রাশিটা কেমন রাশি, ভেক্টর রাশি। কেমনে বুঝলাম, দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আছে। সো বললো এই ভেক্টর রাশিটার ডাইভারজেন্স কত। সো আমরা সবাই নিশ্চয়ই জানি ডাইভারজেন্স অফ ভি ভেক্টর সমান কত হয়, ন্যাবলার সাথে ডট গুণন, তাই না? ন্যাবলা কত হয়, ন্যাবলা মানে উল্টা ত্রিভুজ ডট ভি ভেক্টর। সো ন্যাবলার সাথে আমরা ডট গুণন দিয়ে দিই, ন্যাবলার মানটা বসাও, ডেল বাই ডেল এক্স আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এর সাথে ডট গুণন দিব ভি ভেক্টরকে। ভি ভেক্টরটা কত ভাইয়া, এই পুরো ভেক্টরটা তুমি লিখে রাখবা, এখানে আমি আর লিখলাম না, পুরো ভেক্টরটা লিখবা। এরপর ভাইয়া ডট গুণন কিভাবে দেয়, এই যে আই এর সাথে আই ডট, তাই না? আই ডট আই মানে কত 1, তার মানে এখানে পড়ে যাবে ডেল বাই ডেল এক্স থাকবে, আর থাকবে কত এক্স প্লাস 3y, আই এর সাথে আই ডট প্লাস প্লাসে প্লাসে প্লাস ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপের সাথে এই জে ক্যাপের ডট হলে হয়ে যাবে 1, তাহলে এখানে পড়ে থাকবে ডেল বাই ডেল ওয়াই জে ডট জে মানে 1, পড়ে থাকবে ভাইয়া ওয়াই মাইনাস জেড। একইভাবে প্লাস ডেল বাই ডেল জেড কে ক্যাপ ডট করলে 1, তাহলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 2z। ওকে ভাইয়া, সো দেখো তো এখানে কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নাই, তার মানে এখন এটাকে আমরা যদি ডিফারেন্সিয়াল করে দেই, আমি বলছিলাম ডেল বাই ডেল এক্স দ্বারা বোঝায় কি আংশিক অন্তরীকরণ, তার মানে সে শুধু এক্সকেই অন্তরীকরণ করবে। এখন দেখো তো আমরা ডেল বাই ডেল এক্সকে এই পুরোটার সাথে গুণ দিয়ে দিই, ডেল বাই ডেল এক্স এক্স প্লাস ডেল বাই ডেল এক্স 3y। ভাইয়া ডেল বাই ডেল এক্স এক্স মানে কত ভাইয়া 1, আর প্লাস ডেল বাই ডেল এক্স 3y মানে কত, অলরেডি তোমরা জানো, যেহেতু এখানে এক্স নাই তার মানে এটা হবে 0। সো আমি এটাকে একেবারেই 0 লিখে দিচ্ছি। তারপরে আবার প্লাস চলে আসলো ডেল বাই ডেল ওয়াই ওয়াই, তার মানে কত 1, প্লাসে মাইনাসে মাইনাস ডেল বাই ডেল ওয়াই জেড, জেডকে সে অন্তরীকরণ করতে পারবে না, তার মানে 0, আর ডেল ওয়াই বাই ডেল ওয়াই মানে কত ভাইয়া আবার 1। একইভাবে আবার প্লাস ডেল বাই ডেল জেড এক্স, ভাইয়া এক্সকে করলে কত হবে, জেড এর সাপেক্ষে এক্সকে করলে হবে 0। ওকে, সো এখানটা 0 থাকলো। আবার ডেল বাই ডেল জেড মাইনাস 2z, তাহলে সে -2কে বাহির করে দিবে, ডেল জেড বাই ডেল জেড মানে কত ভাইয়া 1। সো দেখো তো আলটিমেটলি কত হয় 1 প্লাস 1 মাইনাস 2, তার মানে এটা আসতেছে 0। এই হচ্ছে আমাদের ডাইভারজেন্স। এটা যদি 0 না আসতো তাহলে মনে করো এক্স প্লাস ওয়াই প্লাস সামথিং একটা কিছু আসলো, সো এটাই হতো ডাইভারজেন্স। ডাইভারজেন্স হলে এটা কি হচ্ছে ভাইয়া, স্কেলার হয়ে যাচ্ছে, কারণ এখানে কোনো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ নাই, তার মানে আমরা বলতে পারি কোনো ভেক্টরকে ডাইভারজেন্স করলে সেটা আমাদের স্কেলার ফিল্ড দেয়। ডাইভারজেন্স নিয়ে এই প্রশ্নগুলো সরাসরি ভার্সিটি অ্যাডমিশন বলো কিংবা এইচএসসি এমসিকিউতে চলে আসে। প্রশ্নগুলো কি ভাইয়া, ডাইভারজেন্সের বাংলা মিনিং হচ্ছে অপসারিতা। খুব সহজ ব্যাপার, আমি তোমাকে বোঝাই। ধরো তোমার কাছে একটা টেবিল ফ্যান আছে, তুমি যখন টেবিল ফ্যানের একদম সামনে থাকো তোমার গায়ে বাতাস অনেক বেশি লাগে, বাট কত এরিয়া জুড়ে লাগে, অনেক কম একটা এরিয়া জুড়ে লাগে। যখন তুমি ফ্যান থেকে দূরে সরে যাও তোমার গায়ে বাতাসটা কম লাগে বাট বিশাল এরিয়া জুড়ে লাগে। জিনিসটা ডাইভারজেন্সের সাথে তুলনা করা যায় কিভাবে ভাইয়া, কোনো ভেক্টর রাশির ডাইভারজেন্স যদি প্লাস হয়, যেমন আমরা একটু আগে যে ম্যাথটা করছি ওই ম্যাথে ডাইভারজেন্স যদি কোনো একটা প্লাস অ্যান্সার আসতো, সাপোজ +5 আসলো, ওইটা কি মিন করে, ওইটা মিন করে যে আয়তন বাড়ছে ঘনত্ব কমছে। আয়তন বাড়ছে ঘনত্ব কমছে বলতে কি বুঝাচ্ছি, ওই যে ফ্যানের বাতাস, দেখো তো ফ্যানের বাতাস যখন অনেক দূরে যাচ্ছে ছড়ায় যাচ্ছে, তার মানে আয়তনটা কি বাড়তেছে বাট বাতাসের ঘনত্ব কমতেছে। সো এইটা তোমার এইভাবে মনে রাখতে হবে, ডাইভারজেন্স প্লাস হলে আয়তনটা বেড়ে যায় কিন্তু ঘনত্বটা কমে যায়। একইভাবে কোনো কিছু ডাইভারজেন্স নেগেটিভ হলে আয়তন কমে যায় ঘনত্ব বেড়ে যায়। জিনিসটা কেমন, ধরো অনেক পানি বড় একটা জায়গা থেকে সরু একটা জায়গায় ঢোকা শুরু করলো, তাহলে কিন্তু ওই সরু জায়গায় ঘনত্বটা কি ভাইয়া বেড়ে যাবে বাট আয়তনটা কি কমে যাচ্ছে। সো ডাইভারজেন্স নেগেটিভ মানে অনেক কিছু একসাথে একটা সরু জায়গায় ঢুকে যাওয়া। ওকে ভাইয়া, যেমন আমি এখানে চিত্র এঁকে দিয়েছি যে সরু জায়গায় ঢুকতেছে তাহলে আয়তন কমছে বাট ঘনত্ব কি বাড়ছে, এরকম শর্ত হলে ডাইভারজেন্সটা হবে নেগেটিভ।
একই সাথে যদি ডাইভারজেন্স শূন্য হয়, যেমন লাস্ট ম্যাথে আমাদের ডাইভারজেন্সটা শূন্য হয়েছে, তার মানে বুঝতে হবে যে যেমনভাবে আসতেছে জিনিসটা তেমনভাবেই সবসময় যাচ্ছে। যেমন ড্রেনের পানি সোজা আসে সোজা যায়, সো তার ঘনত্ব বা আয়তনে চেঞ্জ হয় না, সো তার ডাইভারজেন্সটা কত হচ্ছে? শূন্য। সো তার ভ্যালোসিটি ডাইভারজেন্সটা কত হবে? শূন্য হবে। সো শূন্য হলে আমরা সেটাকে বলি সিলিন্ড্রিক্যাল বা সলিনয়েডাল। যেহেতু এটা একটা সমান্তরাল প্রসেস, তাই ডাইভারজেন্স শূন্য হলে ওটা হয় সিলিন্ড্রিক্যাল। সো তোমরা এই তিনটা ইনফরমেশন মাথায় রাখবা, কারণ এই তিনটা ইনফরমেশন দিয়ে মেডিকেল বলো, ভার্সিটি বলো কিংবা এইচএসসি বলো, প্রতিটা জায়গায় এমসিকিউ আসে। আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট পড়লাম, আমরা ডাইভারজেন্স পড়লাম, এখন আমাদের পড়তে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কার্ল। ভাই কার্ল কি? দেখো আমরা উপরে একটা ভেক্টর রাশি লিখছি, সেটা কি ভাই? এক্স স্কোয়ার আই ক্যাপ প্লাস এক্স ওয়াই স্কোয়ার জে ক্যাপ প্লাস ওয়াই জেড কে ক্যাপ। সো তোমাকে যদি বলা হয় এটার কার্ল বের করতে, তাহলে তুমি সুন্দর করে লিখবা কার্ল অফ ভি। কার্ল অফ ভি বলতে নতুন কিছুই না, ন্যাবলার সাথে ক্রস গুণন দিবা। ক্রস গুণন কিভাবে দেয় সেটা তোমরা সবাই জানো। কিভাবে? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ রাখতে হবে, তারপর ন্যাবলা যেহেতু আগে, সো ন্যাবলার সহগগুলো বসাবা, ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই জেড, ডেল বাই ডেল জেড। এরপর কি ভাইয়া? ভেক্টরটার সহগগুলো বসাবা, এক্স স্কোয়ার ওয়াই এক্স ওয়াই স্কোয়ার ওয়াই জেড বসাই দিলাম। এরপর ভাইয়া আই ক্যাপকে রেখে নির্ণয় করতে হবে, জে ক্যাপকে রেখে নির্ণয় করতে হবে, কে ক্যাপকে স্থির রেখে এভাবে গুণ করে নির্ণয় করতে হবে, যেটা অলরেডি আমরা করেছি ক্রস গুণনে। সো এইভাবে তুমি যেইটা পাচ্ছ অ্যাট লাস্ট, ওইটাকেই বলছি আমরা কার্ল অফ ভি। তোমরা একটা ম্যাথ প্র্যাকটিস করবা, কার্লের ম্যাথগুলো অনেক বিশাল হয় ক্যালকুলেশনের জন্য, সো এই ম্যাথগুলো কখনোই অ্যাডমিশনে আসেই না। সো কার্ল থেকে কিছু ইনফরমেশন আমার জানতে হবে। আর বীজগণিত নিয়ে তোমরা যদি টেনশনে থাকো, অলরেডি আমরা ডাইভারজেন্স এবং গ্রেডিয়েন্টে যেই ধরনের বীজগণিত করাইছি, সেই বীজগণিতগুলাই এখানে। ওকে, সো এটা অবশ্যই তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এবার আসি কার্ল দ্বারা আসলে কি বোঝায়। ধরো এটা হচ্ছে একটা নদী, নদীর মাঝে স্রোতের হার বেশি আর কিনারায় স্রোতের হার কম। সো নদীর মাঝে আমি যদি একটা কাঠি রেখে দেই, তাহলে এই কাঠিটা কিন্তু ঘূর্ণনের প্রবণতা সৃষ্টি হবে। এই ঘূর্ণনের প্রবণতাকে আমরা যেটা দ্বারা প্রকাশ করি, ওইটাই হচ্ছে কার্ল। তার মানে কার্ল দ্বারা কি বোঝায়? দুটি ভেক্টরের মধ্যে কার্ল হয়, এটি ঘূর্ণনশীলতার নির্দেশ করে। আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, যে কার্লের গ্রেডিয়েন্ট হলো শূন্য। আচ্ছা, আমরা অলরেডি বলেছি না কার্ল কি মিন করে? কার্ল মিন করে ঘূর্ণনশীলতা। তাহলে কোনো ভেক্টর রাশির কার্ল যদি শূন্য, তার মানে এই নির্ণয় করে তুমি যদি দেখো শূন্য আসে, তার মানে সেই ভেক্টর রাশিটা অঘূর্ণনশীল। সো এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে কার্ল শূন্য মানে কি ভাইয়া? কার্ল শূন্য মানে ভেক্টরটা অঘূর্ণনশীল। তো আমাদের এতটুকুই হচ্ছে ভেক্টর ক্যালকুলাস থেকে। এটা খুবই লেস ইম্পর্টেন্ট একটা টপিক। সো আমরা যা করিয়েছি এটা ভালো করে বুঝে তোমরা জাস্ট গ্রেডিয়েন্ট থেকে একটা, ডাইভারজেন্স থেকে একটা এবং কার্ল থেকে একটা, টোটাল 3টা ম্যাথ করবা, তাহলেই তোমার এটা কমপ্লিট। আর আমি যে এক্সট্রা ইনফরমেশনগুলো দিয়েছি জ্ঞানমূলক, সেগুলোই হচ্ছে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যা বিভিন্ন ভার্সিটি অ্যাডমিশনে চলে আসে।